2026 সালে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেছেন এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ভিসা রিজেক্ট হচ্ছে এবং প্রতিনিয়ত আমার কাছে প্রচুর পরিমাণের টেক্সট এবং কমেন্ট আসছে যারা বলছেন ভাইয়া আমার ভিসা রিজেক্ট হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং আপনারা কিভাবে ভিসা রিজেকশন এড়াবেন এই নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা করতে যাচ্ছি। হোপফুলি আজকের ভিডিওটা দেখলে আপনাদের এই প্রবলেমে পড়তে হবে না। সো কী করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। সো চলুন দেখা যাক। ওকে, বেশ কয়েকটা কারণেই কিন্তু মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়। আমাদের শুরুতে জানতে হবে কি কারণে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয় এবং এইটা কিভাবে কাজ করে, রিজেকশনটা মূলত কিভাবে কাজ করে, ঠিক আছে? সো শুরুতে আপনাদেরকে যদি একটু বলি আমি, আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন শুরুতে কিন্তু ভার্সিটি আপনাদের ফাইলটা নেয়, নিয়ে কিন্তু গভর্নমেন্টের পোর্টালে সাবমিট করে। গভর্নমেন্ট কিন্তু আপনাদের অফার লেটার পায়, সাথে করে কি পায়, আপনাদের ডকুমেন্টসগুলো পায়, রাইট? সো এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরে তাদের পোর্টালে সাবমিট হয়, এগুলো 5% শো করে। আপনারা যারা জানেন ইএমজিএস কিন্তু 5% থেকে শুরু হয়। সো এটা একটা পোর্টাল আছে, যারা জানেন না আপনারা চেক করতে পারেন ইএমজিএস অ্যাপ্লিকেশন ট্র্যাক নিয়ে। সো যখন আপনার ফাইলটা ক্রিয়েট হবে 5% কিন্তু এটা স্টার্ট হবে। যখন ভার্সিটি আপনাদের ইএমজিএস পেমেন্টটা গভর্নমেন্টকে করে দেবে তখন কিন্তু এটা 15% হয়। সো এই যে 15%টা, এই স্টেজটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মালয়েশিয়াতে স্টুডেন্টদের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ডকুমেন্টস চেক থেকে শুরু করে যেই সংস্থাটা এই কার্যক্রমগুলো পরিচালনা করে তাদেরকে সংক্ষেপে ইএমজিএস বলে, যার ফুল ফর্ম এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। এই 15% স্টেজটাতে আপনাদের যাবতীয় যত ডকুমেন্টস আছে না, এটা হতে পারে মার্কশিট, পাসপোর্ট, সার্টিফিকেট, এই সবগুলো ডকুমেন্টসের সত্যতা কিন্তু ইএমজিএস যাচাই করে। এটা কিভাবে অ্যাকচুয়ালি যাচাই করে, তারা আপনার ডকুমেন্টসের সাথে আপনার পাসপোর্টের নাম মিলিয়ে দেখে সবার আগে, যেটা প্রাইমারি করে, দেখে কোনো ভুল আছে কি না, কোনো কিছু মিস্টেক আছে কি না, এগুলো যাচাই করে। এরপর যখন প্রাইমারি পর্যায়ে এই যাচাই বাছাইগুলো শেষ হয় তারা কিন্তু এগুলো অনলাইনে সার্চ করে। আপনারা জানেন আমাদের দেশের যেই ডকুমেন্টসগুলো ইস্যু হয় এগুলো কিন্তু অনলাইনে ভেরিফায়েবল বা অনলাইনে ভেরিফাই করা যায়। সো প্রাইমারিভাবে তারা কি করে, তারা এই ডকুমেন্টসগুলো 15% যে সার্চ করে অনলাইনে, তারা মিলিয়ে দেখে যে ভুল আছে কিনা বা আপনার ডকুমেন্টস ভুয়া কিনা। সো আলটিমেটলি যেটা হয়, আপনার ডকুমেন্টসের সাথে এসএসসি, এইচএসসি, মার্কশিট, সার্টিফিকেট, এমওয়াই যাই বলি না কেন, এগুলোর সাথে যদি কোনো ক্রমে দেখতে পায় আপনার পাসপোর্টের কোনো মিল নেই, কিছুটা একটা, এটা হোক একটা অক্ষর বা পুরো একটা ওয়ার্ড, 100% ফার্স্টে তারা রিজেক্ট করবেই। আগে ইয়ালো করতো, ইয়ালো বলতে তারা এডিশনাল ডকুমেন্টস চায় বা কারেকশন চায়, তবে বর্তমানে কিন্তু তারা ডিরেক্টলি রিজেক্ট করে দেয়। এখন এই যে এই ভুলটা আছে না, এই ভুলটা, সামান্য একটু ভুলের জন্য কিন্তু আপনাদের 1 থেকে 2 মাস সময় নষ্ট হয়ে যায় এবং অনেক ফ্যামিলিতে আপনারা আছেন যারা মোটিভেশনই হারিয়ে যায়। সো সিম্পল কী করতে হবে, আপনাদের অ্যাপ্লাইয়ের পূর্বে আপনাকে যে অ্যাপ্লাই করে দিচ্ছে অথবা আপনি যদি নিজে করেন তাকে বলবেন ভাইয়া, অথবা নিজেকে নিজে যাচ করবেন যে আপনার ডকুমেন্টসগুলো কোথাও কোনো ভুল আছে কিনা। জাস্ট এতটুকুই, পাসপোর্টে আপনার নামের সাথে সার্টিফিকেটের নামের কোনো ওয়ার্ডের যেন ভুল না থাকে, আপনার বাবা মার নামের সাথে পাসপোর্টের নামে যেন কোনো ভুল না থাকে, মায়ের নামের সাথে কোনো প্রকারের ভুল যেন না থাকে, পাশাপাশি এই যে সামান্য পরিমাণের ওয়ার্ডের ভিন্নতা আছে এগুলো জন্য না থাকে। তবে সামান্য অনেক সময় ডট থাকে যেটা পাসপোর্টে থাকে না, এইটা কোনো সমস্যা না, এইটা টোটালি ওকে। আপনারা এই যে এই ওয়ার্ড যেই মিসিংগুলো আছে, মিস্টেকগুলো আছে, অনেক সময় কি হয় স্কুলের নামও কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি ভুল থাকে। সো এগুলো আপনারা সংশোধন করে এরপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের ভিসাটা রিজেক্ট হবে, লিখে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা আসি সেটা হলো এই 15% থেকে ধরলাম আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেল, আপনার ডকুমেন্টসে কোনো ধরনের ভুল নেই। এরপর কিন্তু আপনার ফাইলটা যাবে ইমিগ্রেশনে, যেটা 32% হবে। 15% যখন আপনারা অ্যাপ্রুভাল পাবেন, মানে এই যে এই পুরো প্রসেসটা
আপনার ডকুমেন্টস চেক করবে 15%-এ, ইএমজিএ সব কিছু দেখবে ঠিক আছে কিনা, অনলাইনে চেক করবে। এরপর কিন্তু তারা ইমিগ্রেশনের কাছে আপনার ফাইলটা হস্তান্তর করবে। এখন তারা কিন্তু সব কিছু চেক করে ইমিগ্রেশনকে দিয়ে দিল। ইমিগ্রেশন এখন যেটা দেখবে 32% থেকে 35%-এ তারা ফাইলটা প্রিপেয়ার করবে এবং সাবমিট করবে তাদের হেড অফিসে আপনার ফাইলটা দেখার জন্য। এই যে 35%-এ যখন যাবে ইএমজিএসের যে প্রসেসিং স্টেপগুলো আছে, তখন কি হয়, তখন ইন্টারেস্টিং অনেক কিছু আছে। এইখানে আপনার অনেক রিজেকশন আছে দুই ধরনের। এক, ভুল ভার্সিটি সিলেক্ট করা। দুই, আপনাদের এইজের গ্যাপ বা স্টাডি গ্যাপ এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, অথবা যাদের মালয়েশিয়াতে প্রিভিয়াসলি কোনো ধরনের ব্যাড রেকর্ড আছে। আচ্ছা, এই স্টেপটাতে মূলত কি হয়, ইমিগ্রেশন চেক করে যেই ভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন হয়েছে এই ভার্সিটিটা লাইসেন্স, কেডিএন বললে হয়তো আপনারা অনেকে বুঝবেন না, আমি সহজভাবে লাইসেন্স বলি। এই ভার্সিটির প্রতি বছর একটা স্টুডেন্ট কোঠা থাকে যে এতগুলো স্টুডেন্ট রিক্রুট করতে পারবে। সো এই কোঠাগুলো কি ফিল আপ হয়ে গেছে কিনা এগুলো চেক করে এই ইমিগ্রেশন। এরপর আরও চেক করে এই ভার্সিটিগুলো থেকে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে তারা কি পড়াশোনা করতেছে নাকি ওয়ার্কার সেজে মালয়েশিয়াতে ঢুকে তারা পালিয়ে গেছে। এই জিনিসগুলো যখন গরমিল থাকে তখন স্বাভাবিকভাবেই ইমিগ্রেশনের কাছে কিন্তু এই ভার্সিটির ফাইল নিয়ে খুব সন্দেহ থাকে এবং আলটিমেটলি আপনার কোনো ভুল থাকা বা না থাকুক তারপরে কিন্তু আপনার বাধ্যভাবেই আপনার ফাইলটা কিন্তু রিজেক্ট হবে। এবং এটা আপনারা লিখে রাখতে পারেন। অনেক ধরনের ইনস্টিটিউশন আছে মালয়েশিয়াতে, যারা মনে করেন আমি 10 টাকা বাঁচাবো, 20 টাকা বাঁচাবো, একটা নিম্নমানের ভার্সিটিতে যাব, তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে খারাপ। আপনারা যদি এই টাইপের ইনস্টিটিউশনগুলোতে আসেন কিছু টাকা বাঁচানোর জন্য, আপনাদের ভিসা কিন্তু মাস্ট বি এখন রিজেক্ট হবে। স্পেশালি আমি বলবো যেই ইনস্টিটিউশনগুলোর নামে কলেজ আছে এগুলোতে আপনাদের ভিসা রিজেক্ট হবেই বর্তমান সময়ে। সেকেন্ডলি হলো যে ইনস্টিটিউশনগুলোর টিউশন ফিস ইনিশিয়ালি আসতে 5.5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকার নিচে বর্তমান সময়ে, এগুলোতে আপনাদের বর্তমানে রিজেক্ট হবে। 5.5 থেকে 6 লক্ষ টাকার নিচে যেগুলো আপনারা দেখবেন এজেন্টরা প্রমোট করে এগুলোতে রিজেক্ট হবে। এবং আপনাদের যেগুলো এজেন্টরা বেশি বেশি প্রমোট করে কম খরচে, এগুলো ধরেই রাখুন আপনাদের রিজেক্ট হবে। সো এই স্টেপটাতে কি করবেন, আপনারা একটা ভালো ভার্সিটি চয়েস করবেন। এতে করে কি হয়, আপনাদের রিজেকশনের কোনো চান্স থাকে না এবং ফাইল স্মুথলি হয়। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, অনেকের কিন্তু মালয়েশিয়াতে প্রিভিয়াস ব্যাড রেকর্ড থাকে, অর্থাৎ মালয়েশিয়াতে অনেকে ঘুরতে এসেছেন, অনেক দিন ওভারস্টে করেছেন, এই ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রভাবিত হতে পারে। আবার অনেকের কি হয়, প্রিভিয়াসলি মালয়েশিয়াতে আপনারা এডুকেশন নিয়েছিলেন তবে শেষ করে যাননি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ধরনের প্রবলেমে পড়তে হবে। আরেকটা যেটা কারণ স্টাডি গ্যাপ, এটা আমি পরের পয়েন্টটাতে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো স্টাডি গ্যাপটা নিয়ে। সো এই যে বিষয়গুলো, আপনারা যারা প্রিভিয়াসলি মালয়েশিয়াতে এসেছিলেন কোনো ব্যাড রেকর্ড যদি থাকে তাহলে অবশ্যই আগে এগুলো যাচাই করে ভার্সিটির সাথে আপনারা ভেরিফাই করে নিয়ে এরপরই কিন্তু শুধুমাত্র আপনারা অ্যাপ্লাই করবেন। এখন আসা যাক যেটা আমি কিছুক্ষণ আগে মেনশন করলাম, আপনাদের এইজ স্টাডি গ্যাপটা নিয়ে। আচ্ছা, অনেকের আছে পড়াশোনার শেষে ধরেন আপনি এসএসসি বা এইচএসসি কমপ্লিট করেছেন, আপনার 5 থেকে 7 বছরের বেশি গ্যাপ হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু খুব বড়সড় চান্স আছে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার জন্য। যদিও মাস্টার্স বা পিএইচডিতে এটা প্রয়োজন হয় না, এই গ্যাপটা এটা সমস্যা করে না, তারপরও কিন্তু এই যে ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামে এই 5-7 বছরের বেশি গ্যাপ হলে কিন্তু সমস্যা হয়। তবে বর্তমানে যদি 5 বছরের নিচে বা 4 বছরের নিচে আপনাদের গ্যাপ থাকে, অনেক ভার্সিটি আছে তাদের একটা এক্সপ্লেনেশন লেটার দিতে হয়, অথবা আপনার এই টাইমটা আপনি কি করেছেন এই গ্যাপটাকে এক্সপ্লেন করার জন্য একটা লেটার দিতে হয়। এটা প্রিপেয়ার খুবই ইজি, যদি না থাকে এটা একটু ট্রিকি। আপনি যার মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন সে যদি অভিজ্ঞ থাকে এই বিষয়টা কিন্তু আপনাকে সে করে দিতে পারবে। সো এই যে স্টাডি গ্যাপ এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ম্যাক্সিমাম যারা না বুঝে অ্যাপ্লাই করছেন ভুলভাল এজেন্টের মাধ্যমে, তারা কিন্তু এই প্রবলেমটাতে বর্তমানে পড়তেছেন স্টাডি গ্যাপের জালে।
এখন আসা যাক আরেকটা পয়েন্টে, যেই সকল বোনেরা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। অনেকের হাজব্যান্ড মালয়েশিয়াতে আছে এবং পাসপোর্টের মধ্যে কিন্তু হাজব্যান্ডের নাম মেনশন আছে। একটু নোট করবেন, আপনারা যদি মাস্টার্সের নিচে অর্থাৎ ব্যাচেলর বা ডিপ্লোমা প্রোগ্রামে আসেন, পাসপোর্টে যদি আপনাদের কোনোভাবে হাজব্যান্ডের নাম মেনশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশনের চান্স অনেক বেশি এবং আলটিমেটলি আপনাদেরকে কিন্তু ভিসা রিজেকশনের মুখে পড়তে হচ্ছে। অথবা যাদের হাজব্যান্ড মালয়েশিয়াতে তাদের যদি পাসপোর্টে কোনোভাবে নাম বা সম্পৃক্ততা খুঁজে পায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা রিজেকশনের চান্স অনেকটাই বেশি। সো যখন আপনারা পাসপোর্ট করবেন, কোনো ক্রমেই পাসপোর্টে হাজব্যান্ডের নামটা মেনশন করবেন না। স্পেশালি আমি ডিপ্লোমা এবং ব্যাচেলরের কথাটা বলছি, আদারওয়াইজ কিন্তু আপনাদের রিজেকশনের চান্স অনেক বেশি এবং এটা সতর্ক থাকবেন আপনারা। ভিডিওটাকে যদি আমি একটু রিপিট করি বা আমার কথাগুলোকে যদি আমি একটু হাইলাইট করে বলি আপনাদেরকে, ফার্স্ট অফ অল, ডকুমেন্টসে কোনো ধরনের ভুল থাকা যাবে না। সেকেন্ডলি, আপনাদের ভালো ভার্সিটি চয়েস করতে হবে এবং অবশ্যই একটা মিড টু হায়ার লেভেলের ভার্সিটিতে অ্যাটলিস্ট আসতে হবে। থার্ড সেটা হলো পাসপোর্টে আপনাদের যারা মেয়েরা আছেন তাদের হাজব্যান্ডের নাম মেনশন থাকা যাবে না, যারা মাস্টার্স প্রোগ্রামের নিচে আছেন, এবং ভুলভাল এজেন্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসা যাবে না, যারা কোনো কিছু না বুঝে আপনার ফাইলটা ভার্সিটিতে সাবমিট করে এবং এর ফলে আপনাদের রিজেকশনের মুখে পড়তে হয়। এবং অবশ্যই গ্যাপ থাকলে এটাকে এক্সপ্লেইন করার ট্রাই করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কয়েকটা স্টেপ ফলো করলে আপনাদের কিন্তু রিজেকশন হবে না, আপনারা লিখে রাখতে পারেন। তাছাড়া কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে রিজেক্ট হচ্ছে না এবং ফিউচারে হবে কি না এটারও কোনো নিশ্চয়তা নেই। এবং আরেকটা কথা আমি মিস করেছি, যাদের বয়স 14-র নিচে, যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, 14-র নিচে থাকলে কিন্তু আপনাদের রিজেকশন হবে। বয়স অবশ্যই 14 আপ থাকতে হবে। এতে করে কি হয়, আপনাদের রিজেকশন হবে না এবং আপনারা স্মুথলি মালয়েশিয়াতে আসতে পারবেন। হোপফুলি আপনারা ভিডিওটিতে অনেক ইনফরমেশন পেয়েছেন। আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্টে দিতে পারেন এবং এই রিলেটেড মালয়েশিয়া স্টাডি নিয়ে অথবা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো হেল্প বা কোনো কোয়ারি থাকলে আমার ডেসক্রিপশন চেক করতে পারেন, সেইখানে কিন্তু আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।